গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্টস, গত ক্লাসে কিন্তু আমি পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ সেই সম্পর্কে কিন্তু আমি তোমাদের বিস্তারিত জানিয়েছিলাম, বিশেষ করে কৃষিক্ষেত্র থেকে, তাই তো? আচ্ছা, তোমরা আমাকে বলো যে দুটি বাগিচা ফসলের উদাহরণ। ভেরি গুড। দুটি বাগিচা ফসল হচ্ছে চা আর কফি, তাই তো? আচ্ছা, দুটো তন্তু জাতীয় ফসলের উদাহরণ। পাট ও কার্পাস। আচ্ছা, তোমরা ঠিকই বলেছো। আচ্ছা, দুটো খাদ্যশস্য কি হয়েছে? ধান ও গম, তাই তো? আচ্ছা, আমাদের জীবনে বা আমরা দৈনন্দিন জীবনে যে খাদ্য খাই, সেই খাদ্যশস্য, প্রধান খাদ্যশস্য কি তোমরা কেউ বলতে পারবে? ভেরি গুড। ধান, তাই তো? ধান থেকে এই প্রাপ্ত চাল, চাল থেকে কিন্তু ভাত হয়। এটা কিন্তু শুধু আমাদের ভারতবর্ষ না, সমগ্র পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ এটাকে খাদ্যশস্য হিসেবে ব্যবহার করে। হুম। আজকে কিন্তু আমরা এই ধান সম্পর্কে, কৃষিক্ষেত্রের মধ্যে দিয়ে ধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, জানবো যে এই ধান পশ্চিমবঙ্গে কোথায় কোথায় খুব ভালো হয়, ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ ধান চাষের জন্যে কেমন আবহাওয়া, জলবায়ু, বৃষ্টিপাত, উষ্ণতা ইত্যাদির প্রয়োজন সে সম্পর্কেও জানব। এবং এই যে পশ্চিমবঙ্গের যে ধান চাষ, এই ধান চাষ এত ভালো হয় কেন, বা কি কি এর সমস্যা রয়েছে ধান উৎপাদনে, আমাদের পশ্চিমবঙ্গে কি কি সমস্যা রয়েছে, সেই সকল বিষয়ে কিন্তু আমরা আজকে জানব। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাস কৃষিক্ষেত্র থেকে ধান। দেখো স্টুডেন্ট, এই ধান, এই ধান কিন্তু পশ্চিমবঙ্গের প্রধান ফসল। ঠিক আছে? পশ্চিমবঙ্গের প্রধান ফসল হলো ধান। সমগ্র ভারতের মধ্যে কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে সব থেকে বেশি ধান উৎপন্ন হয়। তাই পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে প্রথম স্থান ধান উৎপাদনে কিন্তু অধিকার করেছে। ঠিক আছে? আমরা সকলেই জানি, আগে আমরা পড়ে এসেছি যে পশ্চিমবঙ্গের কোন রাজ্য আহ, ধান চাষ সব থেকে বেশি হয়। পূর্ব বর্ধমান। ভেরি গুড। তোমরা তো জানো। বেশ। আচ্ছা, তোমরা কেউ আমাকে বলো, এই যে ধান থেকে আমরা কি কি পাই? ধান থেকে কি শুধু আমরা চাল করে ভাতই খাই, না আরো অনেক কিছু পাওয়া যায়? পাওয়া যায় তো? বলো কি কি সেগুলো। ভেরি গুড। মুড়ি, তাই তো? দেখো, মুড়ি তো আছেই, সাথে চিড়ে, খই, মুড়কি ইত্যাদি, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে প্রায় প্রতিদিনই কম বেশি খেয়ে থাকি, সেগুলো কিন্তু এই ধান থেকেই পাওয়া যায়। ঠিক আছে? এছাড়া এই যে ধান, ধানের কাটার পর এই যে খড় হয়, এই খড় কিন্তু গরুর প্রিয় খাদ্য। ঠিক আছে? আর তোমরা গ্রামের দিকে গেলে এখনো দেখতে পাবে, কাঁচা বাড়ির উপরে কিন্তু ছাউনি হিসাবে এই খড় ব্যবহার করা হয়। তার কারণ দেখবে, অত্যাধিক গরমের হাত থেকে কিন্তু এই খড়ের ছাউনি আমাদের উম, ঘরকে অনেক ঠান্ডা রাখে। ঠিক আছে? এছাড়া বর্ষার জলও কিন্তু এই খড়ের ছাউনি ভেদ করে সহজে ঘরের মধ্যে পড়তে পারে না। তাহলে গরুর খড়, ঘরের ছাউনি ইত্যাদি কাজে কিন্তু এই খড় ব্যবহার করা হয়। দেখো, তুষ জ্বালানি হিসাবেও কিন্তু ব্যবহার করা হয়। দেখ, যখন আমরা ধান থেকে চালটা পাচ্ছি, তখন কিন্তু ওই খোসাটা ছাড়িয়ে গিয়ে তুষ সৃষ্টি হচ্ছে। ওই যে যেটা বাড়তি জিনিস, ওটা কিন্তু তুষ। ওই তুষটা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া আহ তুষকে জ্বালানি হিসেবে তো ব্যবহার করা হয়ই, এছাড়া বায়োমাস হিসেবে ব্যবহার করে কিন্তু এই তুষ থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। ঠিক আছে? তাহলে তোমরা সবাই এটা মনে রাখবে যে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে কিন্তু ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এবং ধান পশ্চিমবঙ্গের প্রধান ফসল। ঠিক আছে? এখন আমরা এই যে আহ, ঋতুভেদে ধানের যে বিভিন্ন রকম চাষ হয়,
সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। পশ্চিমবঙ্গের ধান চাষের সময়, অর্থাৎ এই যে ধান, এই ধান কিন্তু বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে উৎপাদন হয়। এই উৎপাদনের সময় অনুসারে কিন্তু পশ্চিমবঙ্গের ধানকে তিনটে ভাগে ভাগ করতে পারি। তোমরা আশা করি জানো কি নাম তিনটে। আমাকে কেউ একজন বলো যে তিনটে ধানের নাম কি, বলো। ভেরি গুড, আউশ ধান, আমন ধান আর বোরো ধান। এখন স্টুডেন্ট, আমরা এই আউশ ধান, আমন ধান, বোরো ধান কোন ঋতুতে হয় বা কোন মাসে হয় সেই সম্পর্কে একটু জানবো। প্রথমেই দেখো, আউশ ধান। আউশ ধানটা হচ্ছে গ্রীষ্মকালীন ধান, অর্থাৎ মার্চ এপ্রিল মাসে কিন্তু এই ধানটা বপন করা হয়। অর্থাৎ এই ধানের বীজ কিন্তু মার্চ এপ্রিল মাসে মাটিতে পোঁতা হয়, ঠিক আছে। এবং আহ, বর্ষার ঠিক আগে জুন জুলাই মাসে কিন্তু এই ধানটা কেটে নেওয়া হয়, ঠিক আছে। আর ভাদ্র মাসে তোলা হয় বলে একে ভাদাই ধানও বলে। আচ্ছা, তোমরা তাহলে আমাকে বলো যে আউশ ধান কোন সময় চাষ করা হয়? গ্রীষ্মকালে তো? ভেরি গুড। এরপরে এসো 2 নম্বর, আমন ধান। দেখো, আমন ধান কিন্তু খারিফ শস্য। আর আমি কিন্তু একটু আগে বলে এসেছি যে খারিফ শস্য কি ধরনের বা কোন সময় চাষ করা হয়। কেউ একজন বলো আমাকে, বলো। কৃষিক্ষেত্র পড়তে গিয়ে কিন্তু এটা আমরা পড়েছি। খারিফ শস্য, জায়িদ শস্য। খারিফ শস্যটা কিন্তু বর্ষাকালীন চাষ করা হয়, ঠিক আছে। দেখো, এই এটি বর্ষাকালীন ধান ও খারিফ শস্য। আমন ধান বর্ষাকালীন ধান ও খারিফ শস্য। জুন ও জুলাই মাসে বপন করা হয়, অর্থাৎ যখন আমাদের এই রাজ্যে মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবেশ করে, বৃষ্টিপাত ঘটায়, ঠিক তখনই এই ধানটা চাষ করা হয়, বর্ষার জলের উপরে কিন্তু সম্পূর্ণ নির্ভর করে, ঠিক আছে। এবং শীতের ঠিক আগে নভেম্বর মাসের দিকে এই ধানটা কিন্তু কাটা হয়। হুম। তাহলে তোমরা বলো, আমন ধান কোন মাসে চাষ করা হয়? জুন জুলাই মাসে। ভেরি গুড। এবারে দেখো, নাম্বার 3, বোরো ধান। বোরো ধান কিন্তু শীতকালীন ধান এবং রবি শস্য। আমরা কি জানি যে রবি শস্য, শীতকালে যে ফসল হয় তাকে আমরা বলবো রবি শস্য। দেখো ছবিটি তোমরা বুঝতে পারবে, নিচের ছবিটা সম্পূর্ণভাবে সেচের উপরে কিন্তু এই চাষ নির্ভর করছে। কারণ আমরা সকলেই জানি শীতকালে কিন্তু আমাদের রাজ্যে তেমনভাবে বর্ষা হয় না। তাই ধান চাষের জন্য যে জল প্রয়োজন, আমরা সবাই জানি যে অতিরিক্ত জল প্রয়োজন, ধান চাষের জন্য প্রচুর জলের প্রয়োজন। সেই জলের ঘাটতি কিন্তু মেটায় এই জলসেচের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এই ধান কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে বপন করা হয়। বোরো ধান শীতের সময় কিন্তু বপন করা হচ্ছে। আমাদের রাজ্যে শীত যখন পড়ছে নভেম্বর ডিসেম্বর মাসে, তখন এই ধান কিন্তু বপন করা হচ্ছে। এবং ঠিক যখন গ্রীষ্মকালটা পড়ছে মার্চ এপ্রিল মাসে, তখন কিন্তু এই ধানটা কেটে নেওয়া হয়। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই যে আউশ ধান, আমন ধান, বোরো ধান, এই ধানগুলো কিন্তু তৈরি হতে বা চারা গাছ থেকে বড় হয়ে ধান হতে কিন্তু 3-4 মাস সময় লেগে যায়, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা গেল উৎপাদন অনুসারে কিন্তু সময় অনুসারে তিনটে ভাগ, আউশ, আমন আর বোরো। ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। অনুকূল অর্থাৎ ধান চাষ কোন পরিবেশে ভালো হবে সেটা কিন্তু বোঝানো হয়েছে, ঠিক আছে। দেখো, তোমাদের জন্য আমি একটা ডায়াগ্রাম তৈরি করেছি। এই ডায়াগ্রামের মাধ্যমে তোমরা জিনিসটা বোঝার চেষ্টা করো। ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশে কিন্তু আমরা দুটি প্রধান ভাগে ভাগ করতে পারি। এক, প্রাকৃতিক পরিবেশ। দুই, অর্থনৈতিক পরিবেশ। তোমরা আমাকে বলো যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি হতে পারে? ভেরি গুড। জলবায়ু, মাটি, জমি, তাই তো?
আচ্ছা, আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে আসছে কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে শ্রমিক লাগে, ধান চাষেও লাগে, আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন হয় ধান চাষে, মূলধন, ধান চাষের বীজ কিনতে গেলে, ধান চাষের মাঠে শ্রমিক কাজ করাতে গেলে প্রচুর কিন্তু মূলধন বা টাকার প্রয়োজন। আচ্ছা, বাজার ও উন্নত পরিবহন ব্যবস্থাও কিন্তু প্রয়োজন। আচ্ছা, এরপরে আমি তোমাদের এই যে প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশে জলবায়ু কেমন প্রয়োজন, মাটি কি ধরনের প্রয়োজন ধান চাষের জন্য, এই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? প্রথমে আমরা আসবো প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে তোমরাই বললে যে জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত ইত্যাদি আসে, তাই তো? দেখো, ধান চাষের জন্য কিন্তু আর্দ্র ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু প্রয়োজন। একে কিন্তু আমরা মৌসুমী ফসলও বলবো। ধান চাষকে মৌসুমী ফসল বলার কারণ কি জানো? কারণ হচ্ছে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে, প্রচুর বৃষ্টিপাত হয়, তখন ধান চাষটা খুবই ভালো হয় এবং ধান চাষে প্রচুর জলের প্রয়োজন পড়ে। তাই ধান চাষকে মৌসুমী ফসলও কিন্তু বলা হয়। আচ্ছা, এবারে দেখো ধান চাষের জন্য কেমন উষ্ণতার প্রয়োজন। ধান চাষ কিন্তু উষ্ণ আবহাওয়াতে খুব ভালো হয়, যেখানে তাপমাত্রা থাকবে তোমার 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। খুব গরমও না, আবার ঠান্ডাও না, মাঝারি আবহাওয়া থাকবে। সেখানে কিন্তু ধান চাষ খুব ভালো হবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই ধান চাষকে কিন্তু ধানকে কিন্তু তৃষ্ণার্ত ফসল বলা হয়। কারণ আহ, এই ধানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই ধানকে আমরা তৃষ্ণার্ত ফসল বলবো। গড়ে কিন্তু বৃষ্টিপাত 150 থেকে 200 সেমি কিন্তু ধান চাষের পক্ষে আদর্শ। অর্থাৎ খুবই বৃষ্টিপাত বেশি লাগে ধান চাষে, কারণ জলের চাহিদা। আচ্ছা, তাহলে তোমরা আমাকে বলো যে তৃষ্ণার্ত ফসল কাকে বলে এবং কেন? ভেরি গুড, ধানকে বলে। কেন বলে? ভেরি গুড, ধান চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই ধান চাষকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। ধানকে তৃষ্ণার্ত ফসল বলে। আচ্ছা, এরপরে দেখো মাটি, প্রাকৃতিক পরিবেশের মধ্যেই মাটি। ধান চাষের জন্য কিন্তু উর্বর পলিমাটি খুব ভালো। আমরা কিন্তু আগেই পড়েছি পশ্চিমবঙ্গের মাটি সম্পর্কে পড়তে গিয়ে যে পশ্চিমবঙ্গের বেশিরভাগ অংশই কিন্তু এই পলিমাটি রয়েছে, তাই না? তাহলে ধান চাষ তো ভালো হবেই। আচ্ছা, এছাড়াও কিন্তু দোআঁশ, এঁটেল ও বেলে মাটিতে কিন্তু ধান চাষ খুব ভালো হয়। হ্যাঁ, তোমরা পাশের ছবিটা দেখো ডান দিকে, ধান চাষের জন্য কাদা মাটি, যেগুলো যে মাটিতে অনেকক্ষণ ধরে জল ধরে থাকতে পারে, সেই মাটি কিন্তু খুবই প্রয়োজন। কারণ আমরা সবাই জানি যে ধান চাষে প্রচুর জলের প্রয়োজন হয়। আচ্ছা, মাটির নিচে অপ্রবেশ্য কাদার স্তর জমিতে জল দাঁড়িয়ে থাকতে কিন্তু সাহায্য করে, যেটা আমি তোমাদের এক্ষুনি বললাম। ঠিক আছে? এরপরে দেখো জমি। নদী অববাহিকায়, বদ্বীপ ও উপকূলের নিচু সমতল জলমগ্ন ধান জমি কিন্তু ধান চাষের জন্য আদর্শ। অর্থাৎ নদী অববাহিকায়, গঙ্গা নদী অববাহিকায় প্রচুর ধান চাষ করা হয়। উত্তরপ্রদেশ, বিহার, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়েও কিন্তু গঙ্গা নদী গেছে। সেই উপকূলবর্তী অঞ্চলে প্রচুর ধান চাষ করা হয়। এবং বদ্বীপ আর উপকূল তো, উপকূল কাকে বলবো বলো? সমুদ্র তীরবর্তী অংশগুলোকে, তাই তো? আচ্ছা, এই যে জলমগ্ন অংশ, এই জলমগ্ন সমতল ভূমি থাকে, তাই সেখানে প্রচুর ধান চাষ হয়। আচ্ছা, এবারে দেখো পর্বতেও কিন্তু ধান চাষ হয়। সব জায়গায় হয় না, কিছু কিছু জায়গায় পর্বতে ধান চাষ হয়। সেটা কেমন জায়গায়? তোমরা নিচের দিকে যে ছবিটা আছে সেটা লক্ষ্য করো, বুঝতে পারবে। ধাপ চাষ হয়েছে পর্বতে, ধাপ কেটে কেটে কিন্তু চাষ করা হয়, নাহলে তো জল দাঁড়াতে পারবে না, ধান হবে না। তাই ধাপ কেটে কেটে চাষ করে আমরা ধাপ চাষ বলবো। আর পর্বতে ধান চাষ ঠিক এইভাবেই হয়ে থাকে। এরপরে আমরা অর্থনৈতিক যে দিকগুলো, সে অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে জানবো।
অর্থনৈতিক পরিবেশ। দেখো, অর্থনৈতিক পরিবেশে প্রথমেই আসবে শ্রমিক। ধান চাষ কিন্তু অত্যন্ত নিবিড় একটা শ্রম লাগে। ধান চাষে প্রচুর শ্রমিক লাগে। তার কারণগুলো কেউ আমাকে বলতে পারবে? বলো দেখি কি কারণ হতে পারে। ভেরি গুড, ধান কাটা, ধান ঝাড়া, তাই তো? আচ্ছা, শোনো, প্রথম থেকে আমি বলছি। তাহলে এই শ্রমিকের কাজ কিন্তু অনেক এবং প্রচুর শ্রম লাগে। তার কারণ প্রথমেই আমাকে কিন্তু একটা বীজতলা তৈরি করতে হবে, যেখানে ধানের বীজ বপন করা হবে। ঠিক আছে? তারপর ভূমি কর্ষণ করতে হবে, অর্থাৎ মাটি খুঁড়তে হবে। তারপর বীজগুলো আমাদের ওখানে রোপণ করতে হবে। মাঝে মধ্যে কীটনাশক ধানের প্রয়োগ করতে হবে। ধানের মাঝে দেখবে মাঝে মাঝে ঘাস, আগাছা ইত্যাদি জন্মায়। সেগুলোও কিন্তু পরিষ্কার না করলে ধান ভালো হয় না, তাই না? সেগুলোও কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। এরপরে ধান কাটা, তারপরে ধান ঝাড়াই, তারপরে সে ধান থেকে ভাত তৈরি করা বা চাল তৈরি করা, এর জন্য কিন্তু প্রচুর শ্রমিকের প্রয়োজন। ঠিক আছে? ২, আধুনিক কৃষি প্রযুক্তি। দেখো, কৃষি কিন্তু আধুনিক সমাজের মধ্যে দিয়ে যাচ্ছে। উৎপাদন শক্তি বাড়াতে গেলে কিন্তু কৃষিকে আধুনিক হতেই হবে, তাই না? এখন জনসংখ্যা প্রচুর দিনের পর দিন বেড়ে গেছে। তার ফলে কি হবে? আমাদের জমি তো একই থেকে গেছে। তার ফলে কিন্তু আমাদের উৎপাদন বাড়াতে হবে, না হলে সবার চাহিদা পূরণ হবে না, তাই তো? কি কি উপায় করা যায় ভালো? ভালো কি কি করা যায় বলো? কি প্রযুক্তি প্রয়োগ করা যায় চাষ ক্ষেত্রে? বলো। ভেরি গুড, ট্রাক্টর পাওয়ার টিলার, তাই তো? দেখো, যেমনই ট্রাক্টর পাওয়ার টিলার, ধান কাটা বা ধান ঝাড়াই উন্নত মেশিন তো লাগবেই, তেমনি কিন্তু উচ্চ ফলনশীল বীজ, তারপরে কীটনাশক, এগুলোও কিন্তু ধান গাছে প্রচুর পরিমাণে লাগে। তোমরা ডান দিকে ছবিটা দেখো, নিচের দিকে যে ছবিটা, ধান রোপণ করা বা ধান কাটা, এই যে আগাছা নাশক ইত্যাদির জন্য কিন্তু আহ, নতুন নতুন প্রযুক্তি আমাদের এখন চলে এসেছে। আমরা কিন্তু এগুলোই কিন্তু কৃষিক্ষেত্রে এখন ব্যবহার করি। আচ্ছা, ৩ নাম্বার, মূলধন। দেখো, ধানের বীজ, উচ্চ ফলনশীল বীজ আমাকে কিনতে হবে। তার জন্য টাকার প্রয়োজন। এবং আমার কৃষিক্ষেত্রে আমি লোক দিয়ে কাজ করাবো। ধান বপন আমি তো একা সব পারবো না। অনেক বড় কৃষিক্ষেত্র ধরো, সেখানে ধান বপন করা, কাটা, ঝাড়া ইত্যাদির জন্য কিন্তু শ্রমিক লাগে। তার শ্রমিকের জন্য ধান চাষেও কিন্তু মূলধনের প্রয়োজন হয়। উন্নত বাজার এবং পরিবহন ব্যবস্থা। দেখো, ধান কৃষক যে তৈরি করলো, সেটাকে তো বেচতে হবে। না বেচলে সে আর্থিক দিক থেকে কি করে উন্নতি লাভ করবে? তাহলে সেই জন্য ধান চাষের জন্য উপযুক্ত বাজার কিন্তু প্রয়োজন। এবং ধানের যে ক্ষেত্র, অর্থাৎ মাঠ, সেই মাঠ থেকে যখন চাষি ধানটাকে কোথাও নিয়ে যাবে বিক্রি করার জন্য, তার জন্য কিন্তু উন্নত পরিবহন ব্যবস্থা প্রয়োজন। তাহলে এই গেল আমার অর্থনৈতিক পরিবেশ। এখন দেখো, পশ্চিমবঙ্গের ধান চাষ, অর্থাৎ উৎপাদন, উচ্চ ফলনশীল বীজ কি কি ব্যবহার করি, তারপরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে এই ধান চাষ খুব ভালো হয়, সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানব। প্রথমেই আসবো উৎপাদন। দেখো, পশ্চিমবঙ্গের প্রধান ফসল ও মুখ্য খাদ্যশস্য কিন্তু ধান, সেটা আমরা আগেই জেনেছি। আর এই ধান চাষে বা ধান উৎপাদনে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে যে জেলা সবার আগে আসে, তার নামও কিন্তু আমরা জানি, তাই না? এক্ষুনি একটু আগেই বললে, কি বলো? পূর্ব বর্ধমান। তেমনি দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু পশ্চিম মেদিনীপুর, এবং তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ জেলা। ঠিক আছে? এবং ধান উৎপাদনে কিন্তু ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। এ তো গেল উৎপাদন। এবারে দেখো, এই যে ধান, এই ধানের কিন্তু বীজ থেকে হয়। এই উচ্চ ফলনশীল কিছু বীজ রয়েছে, যেগুলো বর্তমান দিনে কৃষিক্ষেত্রে বা ধান চাষে খুব বেশি করে ব্যবহার হচ্ছে। কি কি ধান দেখো, ধান বীজ কি কি? পদ্মা, রত্না, জয়া, IR8, IR20, পঙ্কজ, আদিত্য, বিজয়া ইত্যাদি, এগুলো কিন্তু ধান বীজের উদাহরণ। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিন্তু
পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে এই ধান চাষ খুব ভালো হয় সেই সম্পর্কে জানব। দেখো, পশ্চিমবঙ্গের ধান উৎপাদক অঞ্চল, অর্থাৎ কোথায় কোথায় ধান ভালো হয়। তোমরা ডান দিকের যে ছবিটা রয়েছে সেই ছবিটার দিকে একটু লক্ষ্য করো। দেখো, পুরো পশ্চিমবঙ্গের মধ্যে আহ, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ধান চাষটা হয়, কেবলমাত্র দুটো অংশ বাদ দিয়ে। ছবি দেখে আমাকে বলো যে কোন কোন অংশে কিন্তু বাদ দিয়ে ধান চাষটা হচ্ছে। ভেরি গুড, দার্জিলিং এ আর পুরুলিয়াতে। আচ্ছা, এই যে এই দুটো অঞ্চলে যে ধান চাষ হচ্ছে না, তার কারণ তোমরা বলতে পারবে নিশ্চয়ই। পার্বত্য অঞ্চল যেহেতু খাড়াই, তাই ধান চাষের সঙ্গে যুক্ত না, তাই তো? ভেরি গুড। আর পুরুলিয়াতে বৃষ্টিপাত কম, মাটি বালি, জল দাঁড়ায় না, তাই তো? আচ্ছা, দেখো, আমাদের রাজ্যে দার্জিলিং ও পুরুলিয়ার পরিবেশগত কারণে কিন্তু ধানের চাষ কম। বাকি সব জেলাতেই প্রচুর পরিমাণে ধান চাষ হয়। ছবি দেখো, একদম নিচে দক্ষিণে বঙ্গোসাগরের কাছেই কিন্তু আমাদের সুন্দরবন রয়েছে। সেই সুন্দরবন অঞ্চলেও কিন্তু উপকূলবর্তী অঞ্চলে প্রচুর ধান চাষ হচ্ছে। এছাড়া পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, তাই তো? তাহলে প্রধান প্রধান জেলাগুলি কি হলো ধান চাষের? বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা। ভেরি গুড। আচ্ছা, তোমরা ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তাহলে। এবারে দেখো, পশ্চিমবঙ্গে ধান কোথায় সব থেকে বেশি হয় সেটা কিন্তু আমরা জেনেছি একটু আগেই, পূর্ব বর্ধমানে, তাই তো? তাই এই বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং পরীক্ষাও আসতে পারে 1 নম্বরে। তাই তোমরা এটা নোট ডাউন করে রাখবে যে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কোন জেলাকে? উত্তর হবে বর্ধমান জেলাকে। ঠিক আছে, এ তো গেল সমগ্র ধান উৎপাদক অঞ্চল। এবারে আমরা এই পশ্চিমবঙ্গের ধানের কেন বেশি হয় বা ভৌগোলিক পরিবেশটা কি সে সম্পর্কেও একটু জানবো। পশ্চিমবঙ্গের ধান চাষের উন্নতি লাভের কারণ, অর্থাৎ কি এমন পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গে যেখানে ধান চাষটা খুব ভালোভাবে হচ্ছে, এর কারণগুলো আমরা পড়ব। এই কারণগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, প্রাকৃতিক কারণ আর আর্থসামাজিক কারণ। দেখো, আমরা কিন্তু একটু আগেই পড়ে এসেছি যে প্রাকৃতিক কারণগুলো কিন্তু ধান চাষের কি, অনুকূল জলবায়ু, উর্বর মাটি, বিস্তৃত সমতল ভূমি, ভূপ্রকৃতি, তাই না? পশ্চিমবঙ্গেও কিন্তু এই সব জিনিসগুলো বা এই প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই ভালো ধান চাষের জন্য। যেমন অনুকূল জলবায়ু, তোমরা আমাকে বলো যে উম, ধান চাষের জন্য কেমন উষ্ণতা প্রয়োজন বা বৃষ্টিপাতের প্রয়োজন? একটু আগেই কিন্তু আমি বলেছি। ভেরি গুড। ধান চাষের জন্য গড় বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার লাগে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু যথেষ্ট পরিমাণে হয়। ঠিক আছে, এবং উষ্ণতা 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মধ্যে উষ্ণ আর্দ্রতায় ধান চাষ কিন্তু খুব ভালো হয়, যেটা আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে। তাই এখানে ধান চাষ ভালো হয়। এ তো গেল জলবায়ু। এবারে 2 নম্বর দেখো, উর্বর মাটি। আচ্ছা, তোমরাই বলো ধান চাষের জন্য কেমন মাটি প্রয়োজন? উর্বর পলিমাটি, তাই তো? আচ্ছা, এছাড়া কিন্তু ধান চাষের জন্য উর্বর পলিমাটির সাথে সাথে উর্বর দোআঁশ ও বালি মাটিতেও কিন্তু ধান চাষ হয়। আর এই মাটি কিন্তু পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চল জুড়েই রয়েছে। উত্তরে পার্বত্য অঞ্চল আর পশ্চিমের মালভূমি অঞ্চল বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গ কিন্তু এই উর্বর পলিমাটি দ্বারা গঠিত। তাই মাটি যেহেতু ভালো হওয়ায় পশ্চিমবঙ্গে ধান চাষ কিন্তু খুব ভালো হয়, এবং সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু এই ধান চাষে প্রথম স্থান অধিকার করেছে, তাই তো? আচ্ছা, এবারে দেখো, বিস্তীর্ণ সমতল ভূপ্রকৃতি, ধান চাষে প্রচুর জল কিন্তু লাগে, সেটা কিন্তু আমরা একটু আগেই জানলাম।
আচ্ছা, জল লাগে। জল তো আর পার্বত্য অঞ্চলে খাড়াই ভূমিতে দাঁড়াতে পারবে না, বা মালভূমি অঞ্চলে যেখানে উঁচু নিচু সেখানেও ধরে রাখা যাবে না। তাহলে দাঁড়াবে কোথায়? সমতল ভূমিভাগে। সমতল ভূমিভাগ এবং পর্যাপ্ত পরিমাণে উর্বর মাটি অর্থাৎ পলি মাটি। জল কিন্তু কাদার সাথে মিশে থাকে এবং জলের প্রবেশ্যতা কিন্তু অনেক কম, যেহেতু মাটি কাদা থাকে, তাই তো? আর এই সমভূমি কিন্তু পার্বত্য অঞ্চল আর মালভূমি অঞ্চল বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গে রয়েছে। তাই ধান চাষ কিন্তু পশ্চিমবঙ্গে খুব ভালো হয়। আচ্ছা, এবারে দেখো আর্থসামাজিক কারণ, সুলভ ও দক্ষ শ্রমিকের প্রাচুর্য। ধান চাষ কিন্তু পশ্চিমবঙ্গে বংশ পরস্পরায়ভাবে দিনের পর দিন চলে আসছে। বছরের বিভিন্ন সময় কিন্তু এই ধান চাষ মানুষ করছে এবং অভিজ্ঞ এবং দক্ষ শ্রমিক কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর রয়েছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে গ্রাম অঞ্চলের সংখ্যা অনেক, সেখানকার মানুষদের প্রধান জীবিকাই কিন্তু এই কৃষিকাজ বা ধান চাষ। ঠিক আছে, দেখো পরের পয়েন্ট, ধানের ব্যাপক চাহিদা। আমরা কিন্তু সকলেই জানি পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনেক বেশি, তাই তো? সমগ্র দেশের মধ্যে চতুর্থ স্থানে কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ। এই যে বিপুল জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু আহ, তাদের প্রধান খাদ্যশস্য কি বলো? ধান। তাহলে এই ধান বেশি করে উৎপন্ন করতে হবে, না হলে জনসংখ্যা যেহেতু বেশি, ধানের চাহিদাও তাহলে বেশি লাগবে। তাই পশ্চিমবঙ্গে কিন্তু ধান চাষটা করা হয়। 3 নম্বর পয়েন্ট দেখো, আধুনিক কৃষি প্রযুক্তি। বর্তমানে মাথাপিছু জমি কিন্তু পরিমাণ কিন্তু খুবই কম, অর্থাৎ একটা জমির উপরে অনেকেই নির্ভর করে থাকে। তাহলে আমাদের কিন্তু কি করতে হবে? ফলন বাড়াতে হবে, যার ফলে অত্যাধুনিক কৃষি প্রযুক্তি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ব্যবহার করা হয়। তোমরা ডান দিকের ছবিটা দেখো, কৃষিক্ষেত্রে আহ, চাষ করা হচ্ছে যন্ত্রপাতির সাহায্যে, ধান কাটা হচ্ছে দেখো মেশিনের সাহায্যে, বা আগাছা পরিষ্কার করা হচ্ছে দেখো সেগুলো মেশিনের সাহায্যে। এছাড়া উচ্চ ফলনশীল বীজও কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে ধান চাষে প্রয়োগ করা হচ্ছে। এগুলি হলো আধুনিক কৃষি প্রযুক্তি। এরপরে দেখো স্টুডেন্ট, জলসেচের প্রসার। দেখো বর্ষাকাল কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে প্রবেশ করছে এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু আবার সেটা ফিরে যাচ্ছে। অর্থাৎ এই বর্ষাকাল বাদে যে শীতকাল রয়েছে, গ্রীষ্মকাল রয়েছে বা হেমন্ত, এইগুলোতে কিন্তু তেমন ভাবে আমাদের রাজ্যে বর্ষা হয় না। তোমরা আগেই এটা পড়ে এসেছো জলবায়ু পড়ার সময়। তাহলে তোমরাই বলো কিভাবে ধান চাষ হবে এই জল ছাড়া? বর্ষাকাল তো 3 থেকে 4 মাস স্থায়ী হয়। তাছাড়া বছরের যে বাকি সময়গুলো, সেই সময়গুলোতে কিভাবে চাষ হবে? ছবিটা দেখো নিচের দিকে, ঠিক বুঝতে পারবে। ভেরি গুড, জলসেচের মাধ্যমে, তাই তো? আচ্ছা, পশ্চিমবঙ্গে কিন্তু জলসেচের প্রসার আগের থেকে অনেক উন্নত হয়েছে। বিশেষ করে 60-এর দশকে যখন সবুজ বিপ্লব হয়, তারপর থেকেই কিন্তু এই অত্যাধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার জমিতে, জলসেচের প্রসার বিপুলভাবে কিন্তু ঘটেছে। আর এই সবুজ বিপ্লব সব থেকে বেশি কোন রাজ্যে প্রভাব ফেলেছে তোমরা জানো? বলো তো। ভেরি গুড, পাঞ্জাবে কিন্তু সব থেকে বেশি প্রভাব ফেলেছে সবুজ বিপ্লব। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এর কিছুটা প্রভাব পড়েছে, সম্পূর্ণরূপে না পড়লেও কিছুটা প্রভাব কিন্তু পড়েছে, যার ফলে আধুনিক কৃষি প্রযুক্তি, জলসেচের ব্যবহার ইত্যাদি কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে বাড়ানো হয়েছে। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ধান চাষ বা ধানে এত উন্নতি লাভের কারণগুলি। ঠিক আছে, এখন দেখো পশ্চিমবঙ্গে যে ধান উৎপাদনের কয়েকটি সমস্যা। আমরা কিন্তু এতক্ষণ পড়ে আসলাম যে পশ্চিমবঙ্গ ধান চাষে ভারতের মধ্যে প্রথম, প্রচুর ধান উৎপন্ন হয়, তাই তো? আচ্ছা, তা সত্ত্বেও
তা সত্ত্বেও কিছু কিছু সমস্যা রয়েছে ধান চাষে, যেগুলো আমরা একটু জানব। ধানের প্রথম পয়েন্ট দেখো, ধানের হেক্টর প্রতি ফলন খুবই কম। অর্থাৎ আহ, জমিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হওয়ায় পশ্চিমবঙ্গে হেক্টর প্রতি উৎপাদন কিন্তু ধানের অনেকটাই কম। তুলনামূলকভাবে পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ বিঘের পর বিঘে জমি কিন্তু রয়েছে, সেখানে কিন্তু হেক্টর প্রতি ধান উৎপাদনে খুব ভালো হয়। তাই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ধান উৎপাদনে প্রথম হলে কি হবে, যে হেক্টর প্রতি উৎপাদন, তাতে কিন্তু আমাদের রাজ্য প্রথম নয়। ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট দেখো, মৌসুমী বৃষ্টিপাতের ওপর অতি নির্ভরতার জন্য কিন্তু অতিবৃষ্টি বা অনাবৃষ্টি ধানের উৎপাদন দরুন ক্ষতিগ্রস্ত হয়। তোমরা আমাকে বলো যে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি এই জিনিসটা কি, মৌসুমী বায়ুর সাথে এর সম্পর্ক কি? আমরা যখন পশ্চিমবঙ্গের জলবায়ু পড়েছিলাম, তখন কিন্তু তোমাদের আমি এই বিষয়টা বুঝিয়েছিলাম। বলো অতিবৃষ্টি। ভেরি গুড। অতিবৃষ্টি হচ্ছে যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময়ের অনেক আগে চলে আসবে এবং প্রচুর বৃষ্টিপাত ঘটাবে, তাকে আমরা বলবো অতিবৃষ্টি, তাই তো? দেখো, এর ফলে কিন্তু আমাদের যে ধান চাষ বিশালভাবে ক্ষতিগ্রস্ত হয়। তোমরা উপরের প্রথম ছবিটা দেখো, ধান দেখো জলে ভেসে রয়েছে, ফলে ধান সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা আর্থিক দিক থেকে কিন্তু বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, অনাবৃষ্টিতেও কিন্তু ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। অনাবৃষ্টি মানে বৃষ্টি হয় না যখন এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তার সময়ে প্রবেশ করে না, অর্থাৎ অনেক দেরিতে প্রবেশ করছে। ঠিক আছে, ধান বপন করা হয়ে গেছে, বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসলো না, তাহলে ধান চারা কিন্তু জলের অভাবে মরে যাবে। এতেও কিন্তু কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা কি জানলাম? জানলাম যে এই যে মৌসুমী বায়ুর খামখেয়ালি কিন্তু আমাদের ধান চাষের উপর বিরাটভাবে প্রভাব ফেলে। আচ্ছা, পরের পয়েন্ট দেখ, জমি ক্ষুদ্র ও বিক্ষিপ্ত হওয়ায় ভারী ও বৃহৎ যন্ত্রপাতি ব্যবহার করা যায় না। আচ্ছা, ভারী যন্ত্রপাতি অর্থাৎ কোনগুলো, বা বৃহৎ যন্ত্রপাতি কোনগুলো? ধান ঝাড়াই করা মেশিন বা ধান রোয়া মেশিন, তাই তো? এইগুলো কিন্তু আমাদের কিছু কিছু ক্ষুদ্র জমি রয়েছে যেখানে ধান চাষ হয়, সেগুলোতে প্রবেশ করতে পারে না। একক মালিকানায় যদি অনেক জমি থাকে তখন কিন্তু এটা হয়। আর এটা দেখা যায় পাঞ্জাব, হরিয়ানাতে, দেখবে এক একজন এর প্রচুর করে বিঘে জমি রয়েছে, ফলে তাদের নিজস্ব ভারী যন্ত্রপাতি থাকে। সে তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু জমিগুলো বিক্ষিপ্তভাবে থাকে, ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর এখানে কিছু ধানের জমি, তো মাঝখানে ঘরবাড়ি, আবার দূরে কিছু ধানের জমি, তার জন্য কিন্তু ভারী যন্ত্রপাতি এখানে প্রবেশ করতে অসুবিধা হয়। আর কি রয়েছে? আর রয়েছে পরিকাঠামোগত ত্রুটির জন্য ধান সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা খুবই অনুন্নত। আচ্ছা, ধান যে তৈরি হচ্ছে, তৈরির পর ঝাড়াই হচ্ছে, ঝাড়াই পরে চাল তৈরি হচ্ছে, এই যে ধানটাকে কিন্তু আমরা সংরক্ষণ করে না রাখলে ধানটা কিন্তু নষ্ট হয়ে যায়, তাই না? এই সংরক্ষণ করার জন্য যে বিভিন্ন স্টোরেজ দরকার বা বিভিন্ন বড় ঘর দরকার, সেইগুলো কিন্তু আমাদের রাজ্যে যথেষ্ট অভাব রয়েছে। ঠিক আছে। এছাড়া আর কি পয়েন্ট হতে পারে? দেখো, আহ, যে সবুজ বিপ্লবের যে প্রভাব আমাদের এখানে ধানের ক্ষেত্রে কিন্তু তেমন ভাবে পড়েনি। পাঞ্জাবে গমের উৎপাদনে যেমন সবুজ বিপ্লব প্রভাব ফেলেছিল, তেমন কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে তেমন ভাবে ধান উৎপাদনে পড়েনি। ঠিক আছে। এছাড়া আহ, আধুনিক প্রযুক্তি কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কৃষক ব্যবহার করে না, সেই পুরনো পদ্ধতিতেই কৃষিকাজ করে চলেছে। এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের ধান উৎপাদনে কিছু সমস্যা। ঠিক আছে। দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এই পশ্চিমবঙ্গের ধান বা আন্তর্জাতিক ধান সম্পর্কে। ঠিক আছে। ধানের বৈজ্ঞানিক নাম হলো অরাইজা স্যাটিভা। এটা কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য।
ধানের বৈজ্ঞানিক নাম কি? ওরাইজা স্যাটিভা। তোমরা বিজ্ঞানে বিভিন্ন আহ, বৈজ্ঞানিক নাম শুনেছো বিজ্ঞান বইতে, সাপ ব্যাং, তাই তো? তেমনি ধানের কিন্তু একটা বৈজ্ঞানিক নাম আছে। আচ্ছা, দুই দেখো, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ফিলিপিন্সের রাজধানী মেলিনাতে অবস্থিত। আচ্ছা, ধান সম্পর্কে বিভিন্ন দেশের ধান নিয়ে কিন্তু গবেষণা করা হয়, নতুন নতুন বীজ উৎপন্ন করা হয়। এটা কোথায় করা হয়? এটা করা হয় ফিলিপিন্সের রাজধানী মেলিনাতে। ভারতেও কিন্তু এই ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে। সেটা কোথায়? উড়িষ্যার কটক। ঠিক আছে, উড়িষ্যার কটকে এই ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের চুঁচুড়াতেও কিন্তু এই ধান গবেষণা কেন্দ্রগার রয়েছে। দেখো, পশ্চিমবঙ্গে উৎপন্ন ধানের 78% ধান হলো আমন ধান। এটা কিন্তু মনে রাখবে, পশ্চিমবঙ্গের উৎপন্ন ধানের 78% হলো আমন ধান। তোমরা আমাকে বলো, এই যে আমন ধানের 78% উৎপন্ন হচ্ছে, এটাই সব থেকে বেশি কেন হচ্ছে? অন্য ধান কেন পশ্চিমবঙ্গে বেশি হচ্ছে না? বলো, আমাকে বুঝিয়ে বলো, একটু বুদ্ধি করে বলো, ঠিক বলতে পারবে। বলো। ভেরি গুড। আমন ধান বর্ষাকাল হয়, তাই তো? আচ্ছা দেখো, আমি বলে দিচ্ছি শোনো। এই আমন ধান কিন্তু খারিফ শস্য। আর এই খারিফ শস্য কখন চাষ করা হয় বলো? বর্ষাকালে, তাই না? তাহলে ধানকে আমরা এক কথায় বলছি কিন্তু তৃষ্ণার্ত ফসল, অর্থাৎ ধান চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই ধানকে আমরা বলি তৃষ্ণার্ত ফসল। আর আমাদের রাজ্যে জলটা কখন সব থেকে বেশি থাকে? বর্ষাকালে। বর্ষাকালে ৩-৪ মাসেই আমাদের খাল বিল পুকুর জলে ভর্তি থাকে। এছাড়া শীতকাল বা বাকি অংশে বা গ্রীষ্মকালে কিন্তু খাল বিল বা নদীর জল কিন্তু শুকিয়ে যায়। তাহলে আমন ধানটা 78% হচ্ছে পশ্চিমবঙ্গে। তার অন্যতম কারণ হচ্ছে এই আমন ধান বর্ষাকালেই হয় এবং ধানে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়। ঠিক আছে? এছাড়া বোরো ধান কিন্তু পশ্চিমবঙ্গে হয়, খুবই কম হয়। আউশ ধানও খুবই কম হয়। সবথেকে বেশি হয় কিন্তু আমন ধান। ঠিক আছে? এরপরে স্টুডেন্ট, এই যে আমরা পশ্চিমবঙ্গের ধান সম্পর্কে বিস্তারিত জানলাম, এখান থেকে পরীক্ষার জন্য কোন কোন প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে কিন্তু আমরা একটু আলোচনা করব। দেখো তোমরা তাহলে পরের স্লাইডে, ঠিক আছে? কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। ১ নম্বর, তোমরা কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করতে পারো, পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো, ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? বলো আমাকে, ভারতের মধ্যে প্রথম রাজ্য কোনটি ধান উৎপাদনে? গুড বয়, পশ্চিমবঙ্গ, তাই তো? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কোন জেলাকে? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, বলো। ভেরি গুড, পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়। কেন বলা হয়? সেখানে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়, তাই। আচ্ছা, ৩ নাম্বার দেখো, ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? বলো, একটু আগে কিন্তু আমি আলোচনা করেছি এটা। ভেরি গুড, উড়িষ্যার কটকে, তাই তো? তাহলে ভারতের প্রধান ধান গবেষণাগার রয়েছে কিন্তু উড়িষ্যার কটকে। তোমরা বলো আমাকে, পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে? চুঁচুড়াতে, বাহ, খুব ভালো বলেছো, চুঁচুড়াতে। আচ্ছা, এবারে তোমরা ৪ নম্বর প্রশ্নটা দেখো, কয়েকটি উচ্চ ফলনশীল ধান বীজের উদাহরণ দাও। অর্থাৎ যে বীজগুলো বপনের ফলে বেশি পরিমাণে ধান উৎপন্ন হয়, উচ্চ ফলনশীল, বলো।
জয়া, রত্না, IR-20, আদিত্য, তাই তো? ভেরি গুড। এগুলো কিন্তু উচ্চ ফলনশীল বীজ। তোমরা কিন্তু মিনিমাম দুটো তিনটে উচ্চ ফলনশীল বীজের নাম মনে রাখবে, পরীক্ষায় কিন্তু আসতেও পারে। ধানের বৈজ্ঞানিক নাম কি? একটু আগে আমি তোমাদের পড়িয়েছি এটা, বলো ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা, তাই তো? ভেরি গুড। দেখো, উৎপাদন অনুসারে পশ্চিমবঙ্গের ধানকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? উৎপাদন অনুসারে ধানের যে প্রকারভেদ, একটা বর্ষাকালে, একটা গ্রীষ্মকালে, একটা শীতে, তাই কয় ভাগে ভাগ করা যাচ্ছে বলো? তিন ভাগে তো? ভেরি গুড। তাহলে উৎপাদন অনুসারে পশ্চিমবঙ্গের ধানকে আমরা তিন ভাগে ভাগ করতে পারছি। কি কি তোমরাই বলো? আউশ, আমন আর বোরো। ভেরি গুড। আচ্ছা, তুমি আমাকে বলো যে এই বোরো ধান কোন সময়ে চাষ করা হয়? গুড বয়। বোরো ধান কিন্তু শীতকালে চাষ করা হয়। দেখো 7 নম্বর কোশ্চেন, ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয় কেন? খুবই সহজ কোশ্চেন একটা। কারণ ধান চাষে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই তো? তাই ধান চাষ, তাই ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। আচ্ছা, এগুলো কিন্তু সব কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে এবং উত্তরগুলো মুখস্থ করবে। ঠিক আছে? আর যদি কারোর কোনো বিষয়ে সমস্যা থাকে, তাহলে আমাকে অবশ্যই জানাবে। আমি সমস্যার সমাধানের চেষ্টা করব। তাহলে স্টুডেন্ট, আজকে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, তার মধ্যে থেকে ধান চাষ সম্পর্কে বিস্তারিত জেনেছি। ঠিক আছে? আজকের ক্লাস কিন্তু স্টুডেন্ট তোমাদের এই পর্যন্ত। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার পরে ক্লাসে তোমার সাথে আমাদের দেখা হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ক্লাস।